ভাঁজ করলে ধানের শীষ দেখা যায় না, পোস্টাল ব্যালট অভিযোগ বিএনপির। আবারও ছাপানোর দাবি, গেজেটের ধারাবাহিকতা অনুসারে ছাপা হয়েছে ব্যালট, জানালেন ইসি সচিব। আসন সমঝোতা নিয়ে 11 দলের ব্রিফিং হয়নি, আলাদা সংবাদ সম্মেলনে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবি, যানজটে সীমাহীন দুর্ভোগে মহানগরবাসী। বিসিবি পরিচালক নাজমুলের বিরূপ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ক্রিকেটারদের, আজকের মধ্যে পদত্যাগ না করলে বিপিএল সহ সব খেলা বর্জনের হুঁশিয়ারি কোয়াবে। দেখছিলেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম। নির্বাচনে ভুয়া এনআইডি দিয়ে জাল ভোট, টাকা দিয়ে ভোট কেনা বেচা এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখছে বিএনপি। পোস্টাল ব্যালট পেপারে দাড়িপাল্লা সহ 3টি মার্কাকে অবস্থানগত বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ দলটির। বুধবার গুলশানে কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা অফিসে এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বাহরাইনে জামাত নেতার বাসায় বাংলাদেশের পোস্টাল ব্যালটের ছড়াছড়ি। ওমানে জামাত কর্মীর গ্যারেজেও মিলেছে পোস্টাল ব্যালট পেপার। বুধবার সন্ধ্যায় নির্বাচনের মাঠের এমন কিছু অসামঞ্জস্যতা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বাহরাইনে একজন জামাত নেতার বাসায় 200-রও বেশি ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও, প্রায় 7 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে একটি দল ভুয়া এনআইডি ব্যবহার করে জাল ভোট প্রদান এবং টাকার বিনিময়ে ভোট কেনার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। ব্যালটে মার্কার অবস্থানের মধ্য দিয়ে দাড়িপাল্লা, শাপলাকলি ও হাত পাখাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলাকলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে, আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরো দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায় এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে 1 থেকে 10% ভোটের এদিক ওদিক হতে পারে। এ সময় বিএনপি নির্বাচনী বিধি মেনে চলছে জানিয়ে অন্য দলগুলোকেও আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গেজেটের ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে। বুধবার বিকেলে কমিশনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব। আমি বলতে পারবো না এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে এবং আপনারা যদি ওই যে ভিডিওটা ক্লিপ এবং ওইটা আর কি ভিডিও ক্লিপটা যেটা করা হয়েছে আমরা যেটা শুনেছি সেটা যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা কিন্তু ওরা ওই একটা প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপর পোস্ট করেছেন। যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন।
এদিকে পঞ্চম দিনের মতো নির্বাচন কমিশনে আপিলের শুনানি হয়েছে বুধবার। দিন শেষে 100টি আপিলের মধ্যে 74টি বৈধ বলে ঘোষণা করেছে, নামঞ্জুর করেছে 18টি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, মবের কারণে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। এ সময় দাবি করেন, মবের কারণেই মাঠ পর্যায়ে এই পরিমাণে মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে বলেও জানান দলটির নেতা। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের আপিলের শুনানির সংখ্যা বেশি ছিল, তবে মনোনয়ন ফিরে পাওয়ার পরও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ রয়েছে। 1% ভোটারের সমর্থনের আইন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। একই সাথে তাদের আইনজীবীরা জানান, এই আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক। পঞ্চম দিন শেষে 380টি শুনানির মধ্যে 278টি বৈধ বলে ঘোষণা করেন ইসি। কোন উস্কানিতে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, মবক্রেসি সব জায়গায় চলে না, করা উচিত না। বুধবার রাজধানীর নয়াপল্টনে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে নিজের উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে দাঁড়িয়ে তারা কোনো অপরাধ করেননি, তারা কোনো আনুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন না জানিয়ে মির্জা আব্বাস বলেন, এটি সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগ রক্ষা। যে কোনো উস্কানিতে পা না দিতে নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অনেকে উস্কানিমূলক কথা বলছেন, তারা চাচ্ছেন কোনো ঘটনা ঘটুক, পরিস্থিতি আরও খারাপ হোক। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহবক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবার যা ইচ্ছা তাই করে ফেলবে, ওটা সম্ভব না। জাতীয় পার্টির মতো জামাতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধী দল হতে চায় কিনা প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বুধবার পল্টনে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন প্রশ্ন করেন তিনি। এদিকে আসন সমঝোতা নিয়ে বুধবার 11 দলীয় জোটের সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, তারা জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবেন আগামী 2-1 দিনের মধ্যে তার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখার চেষ্টা করবে ইসলামী আন্দোলন। আতিকুর রহমান আরও বলেন, জোটের শরিকরা একে অন্যকে ছাড় দিয়ে মনোনয়ন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তারপরও সমঝোতা চূড়ান্তের আলোচনা চলছে। বলেন, 12 ফেব্রুয়ারির আগ পর্যন্ত রাজনীতির মাঠে যে কোনো কিছুই হতে পারে। জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন। জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি, আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, মানুষের প্রত্যাশা কীভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিজ ও মর্স স্ট্যানকে কথা বলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নির্ধারিত 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর একদিন আগেও নয় পরেও নয় বলে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে, তবে জনগণ এখন সচেতন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে 61 জেলায় বিজিবির 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশের 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। পালিয়ে গিয়ে ভারতে বসে যারা নির্বাচন বানচাল করার হুমকি দিচ্ছে তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত আছে, সীমান্ত দিয়ে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান। শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য তিনি তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান তাকে মানুষের মাঝে চিরঞ্জীব করে রাখবে। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে হবে। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বুধবার এই কথা বলেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আর সাধারণ মানুষ বলছেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার টানেই তারা সমাধি প্রাঙ্গণে ছুটে যাচ্ছেন। মেজবা রহমানের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে সমাহিত করার 15তম দিন। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের মানুষের মনের কত গভীরে তার স্থান। বুধবার অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। যে একটা লোক ছিল সে ওকে দুনিয়া থেকে বিদায় গেল, ভোটটা দেখে দিল না, সে আবার হিরিয়া পড়লার মতো হইল, আল্লাহ দেখাইল না তারে। তো সুখদার হয়েছে, এটা তার হয়তো আত্মার শান্তি পেতে পারে। তার যে একটি ভালোবাসা এবং অ্যাক্টিভিটিস মানুষ গ্রহণ করেছে। তিনি ছিলেন মূলত শিক্ষা বান্ধব, শিক্ষকদের খুব আইকন, অনেক যথেষ্ট ভালোবাসতেন। এদিন শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি শামসুজ্জামান দুদু। বলেন, বেগম জিয়া দেশের শিক্ষা উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। নারী শিক্ষা সহ শিক্ষা ক্ষেত্রে তার অবদান এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আগে এই দেশে যারাই যখন ক্ষমতা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে নানান ভূমিকা রাখলেও সব কিছু ছাপিয়ে তিনি মানুষের যে হৃদয়ে স্থান করেছেন, হৃদয়ের মণিকুঠায় জায়গা করেছেন, সেটি আমরা তার অসুস্থতার সময় এবং যখন তিনি প্রধান এবং জানাজার আমরা লক্ষ্য করেছি। শ্রদ্ধা জানান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার নেতাকর্মীরা। দোহাত তুলে মোনাজাতে অংশ নেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নেত্রীর চিরবিদায়ে তারা শোকাহত, তবে এই শোককে শক্তিতে পরিণত করেই দেশের জন্য কাজ করবেন তারা। এত অত্যাচার যিনি সহ্য করেছেন, যে কারণে তিনি দেশের জনগণকে কখনো ভুলতে পারেননি, সেই বৈষম্য বিরোধী যে সকল পরিকল্পনা আমাদের বর্তমান মাননীয় চেয়ারম্যান নিয়েছেন, সেই পরিকল্পনাগুলো যেন আমরা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে সরকারকে ক্ষমতায় এনে অবশ্যই আমরা একযোগে কাজ করতে পারি। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে আপসহীন নেত্রীকে হারানোর হাহাকার। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, নারী ও শিশুদের অধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা এই দেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। রাজধানীর গ্যান্ডারিয়া ইস্ট অ্যান্ড ক্লাবে 45 নং ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে বুধবার শোকসভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তাঁর জানাজায় স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি আপোষহীন। বিএনপি বরাবরই সংস্কার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। স্মরণ করিয়ে দেন, 2016 সালে বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশনের ধারাবাহিকতায় বিএনপি প্রথমে 27 দফা এবং পরে যুগপৎ আন্দোলনের মাধ্যমে 60টির বেশি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। আমাদের নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার সহ সার্বিকভাবে বাংলাদেশের জনগণ এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে
গর্বিত বাংলাদেশ হিসেবে দাঁড়াবে, সেই বিষয়ে ওনার যে ভূমিকা, সেটা যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন তিনি বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে এসব পয়েন্টে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি শুরু করে তারা। এতে রাজধানীর ওই সব এলাকা ও সংশ্লিষ্ট সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টার কিছু পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে একে একে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের ভেতর একটি কুচক্রী মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা তো সেন্ট্রাল স্টুডেন্ট, তাই আমরা অধ্যাদেশ চাই, আর তার বাহানা না, আমরা এখন অধ্যাদেশ চাই। আমাদের জবে থেকে অধ্যাদেশ জারি না হবে, আমরা নিজেদের যে পরিচিতিটা সেটা আমরা জানাতে পারবো না। সরকার তালবাহানা করছে, সে জায়গায় স্টুডেন্টরাও বারবার রাস্তা ব্লক করছে, রাস্তায় নামছে। একটা নির্দিষ্ট মহল এই বিষয়গুলো আটকে রাখে তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। রাস্তা ছেড়ে দিয়ে যদি আন্দোলন করি, তাহলে আমাদের মরেও যায় এখানে আন্দোলন করতে করতে, তাও সরকারের কোনো যায় আসবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তারা। রমনা বিভাগের ডিসি স্যার সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ করিয়ে দিয়েছে এবং সরকারের এই বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আছে, সেগুলো নিয়েই কাজ হচ্ছে, কাজ চলমান আছে। তো তাদের একটু আমার মনে হয় ধৈর্য ধারণ করলে এটা তারাও উপকৃত হবে। এখন যে ভোগান্তি হচ্ছে সে ভোগান্তি থেকেও মানুষ রক্ষা পাবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায়। এদিন শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সায়েন্স ল্যাব ও এর আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় যান চলাচল। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয় অনেককে। টঙ্গী থেকে আপনার হচ্ছে নিউ মার্কেট যাব, নাইমা গেছে হচ্ছে আপনার এই যে আসাদ গেটের সামনে, এই বস্তা নিয়ে পড়ে যাচ্ছি। আমাদের জন্য কষ্ট, ওই যে আমরা ধানমন্ডি থেকে ওইখানে নামছি, এবারে হাঁটতে হাঁটতে যাবো এলিফেন্ট রোড, পরে আবার যাবো গুলিস্তান, যদি বাস না পাই হেঁটে যেতে হবে আবার। সায়েন্স ল্যাব ছাড়াও রাজধানীর মহাখালী, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে 7 কলেজের শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিরূপ মন্তব্য করায় আজকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। আর তা না হলে বিপিএল সহ সব খেলা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এর আগে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের, এমন কথাও বলেন তিনি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তোলেন। বিসিবি পরিচালকের এমন কথায় চটেছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলামের মন্তব্যকে তার ব্যক্তিগত বলে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে গুমের পর 104 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলা থেকে জিয়াউল হাসানের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেয়।
আগামী 8 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেছেন আদালত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিয়ার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন। জিয়াউল হাসানের আইনজীবী নাজনীন নাহার জানান, জিয়াউল হাসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। যা হয়েছে তার সবই আইনগতভাবে হয়েছে। প্রসিকিউশন জিয়ার বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে। ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এমপি বা মন্ত্রী হওয়া কিংবা ব্যক্তিগত অর্থবিত্ত বা কোনো ধরনের স্বার্থ সিদ্ধির মনোবাসনায় রাজনীতিতে আসেননি তিনি। এসেছেন জনগণের নিত্যদিনের সমস্যা সমাধান, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বুধবার রাজধানীতে নবাবপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, যানজট, জলাবদ্ধতা, গ্যাস সংকট, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানী। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব, দারিদ্র্য যে পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার পর থেকে রাজনীতিতে আরও সক্রিয় হয়েছেন জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সে লড়াই আজীবন চলবে। উনি আমাদেরকে সবসময় সহনশীলতা, ধৈর্য এবং মানবিক একটা চরিত্র, মানুষ হয়ে বাঁচার যে দীক্ষা, সেটা আমরা ওনার থেকে সারা জীবনই নিয়েছি এবং আগামী দিনেও ওনার দেখানো পথেই আমরা কিন্তু পথ চলতে চাই এবং সকলকে নিয়ে মিলেমিশে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ এবং মতভেদ এবং জাতি যাতে কোনোভাবে বিভক্ত না হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব একজন রাজনীতিবিদ হিসেবে ইনশাআল্লাহ। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বুধবার থেকে 2 দিন ব্যাপী বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2026 শুরু হয়েছে। বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংকের পরিবেশনায় সার্বিক সহযোগিতা রয়েছে সেন্ট্রো ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিনশিন গ্রুপ, এফপিজি ও মস্কো গ্রুপ, অকোটেক্স গ্রুপ, RH কর্পোরেশন ও এশিয়ান অ্যাপারেলস লিমিটেড। শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এই ফেস্টে নিয়োগদাতা ও চাকরি প্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে 300-রও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে 10,000-এর বেশি চাকরি প্রার্থী এবং 40,000 দর্শনার্থীর সমাগম হয়। চাকরি প্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, সাক্ষাৎকার দেয়া সহ ক্যারিয়ার উন্নয়ন ও শিল্প খাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও প্যানেল আলোচনায় অংশ নেন। বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম সহ গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানি। ভাঁজ করলে ধানের শীষ দেখা যায় না, পোস্টাল ব্যালটে অভিযোগ বিএনপির। আবারও ছাপানোর দাবি, গেজেটের ধারাবাহিকতা অনুসারে ছাপা হয়েছে ব্যালট, জানালেন ইসি সচিব। আসন সমঝোতা নিয়ে 11 দলের ব্রিফিং হয়নি, আলাদা সংবাদ সম্মেলনে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবি, যানজটে সীমাহীন দুর্ভোগে মহানগরবাসী। বিসিবি পরিচালক নাজমুলের বিরূপ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ক্রিকেটারদের, আজকের মধ্যে পদত্যাগ না করলে বিপিএল সহ সব খেলা বর্জনের হুঁশিয়ারি কোয়াবের। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।